করতে পারেন, কেন করছেন না, কোন সমীকরণের জন্য করছেন না, সেটা অন্য বিষয়, অন্য যুক্তির বিষয়। আমি বলছি 14ই আগস্টের ওই ভ্যান্ডালিজমের যদি সঠিক তদন্ত হয়, আমি 3জনের নাম বলে দিচ্ছি এবং তাদের শুধুমাত্র ফোনটিকে ট্র্যাক করা। বোঝা গেল সঞ্জয় রায়ের উত্তরণ ঘটেছে। আমরা যাতে আপনাদের সঙ্গে ওই কথাবার্তাগুলো না বলতে পারে, তার কারণ নিশ্চিতভাবে দেখুন, এতদিন বলেনি, এখন বলছে কেন? সে এখন বুঝতে পারছে যে বেসিক্যালি কোথাও না কোথাও তার দিকেই প্রতীরটা যাচ্ছে। কাঁচ দেওয়া, কালো কাঁচ দেওয়া গাড়ি পেয়েছে, মানে বেশ ভালো এসইউভি পেয়েছে, নিশ্চিতভাবে এবার মাথায় নীলবাতিটা দিলে এই 16 কলা পূর্ণ হয়ে যাবে। নিশ্চিতভাবে কুণালবাবুও যেভাবে তার উত্তরণ ঘটেছে, নিশ্চিতভাবে এর উত্তরণ ঘটানোর প্রয়াসে আছে। তাহলে তথ্য প্রমাণ লোপাট যে মনিটর করছিল, সে কেন তদন্তের আওতাধীন হবে না? এই যে আরজিকরের ঘটনা, যে নির্যাতিতা, তার যে ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরির কথা বলা আছে, তারপরে কলকাতা পুলিশ বা পুলিশের পক্ষ থেকে এই যে আত্মহত্যার তত্ত্ব আওড়ানো হচ্ছিল, কেন হচ্ছিল? কিন্তু একটা জিনিস একথা ভুলে গেলে চলবে না, আপনি যখন চার্জশিট দিলেন, চার্জ ফ্রেমিং হয়ে গেল, ট্রায়াল স্টার্ট হয়ে গেল, পরবর্তীতে যখন সাপ্লিমেন্টারি চার্জশিট আনবেন, তখন কিন্তু যে আগে যে অ্যাকিউজ ছিল, মানে যার এগেনস্টে এই চার্জ ফ্রেম করে ট্রায়াল চলছিল, সে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলবে। আমাদের দেশে ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে এই যে যদি বলেন কোনো একজন আধিকারিক, সে তো পরবর্তী ট্রায়াল স্টার্টের ক্ষেত্রে আপনি এই যে জিজ্ঞাসাবাদের জন্য কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, তদন্তের আওতাধীন করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, আপনি যে কারোর এগেনস্টে করতে পারেন, একমাত্র সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে আছে, তাও পদাসীন অবস্থায়। কিন্তু এই যে আইএস আইপিএস হলে করা যাবে না, একদম সর্বৈব ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তদন্তের আওতাধীন অবশ্যই করা যায়। ফলে এই যে দেখেন যে সরকারি আধিকারিক হওয়ার জন্য ট্রায়ালের প্রশ্নে তার যদি না করা যেত, এতগুলো মুখ্যমন্ত্রীকে কি করে জেলে ভরল? আপনি পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, সব তো জেলে ভরল। ফলে ইভেন আমাদের মুখ্যমন্ত্রীকেও জেলে ভরা যায়। উত্তরণ ঘটছে সঞ্জয় রায়ের, আপনি যে প্রশ্ন করলেন তাতে বোঝা গেল সঞ্জয় রায়ের উত্তরণ ঘটেছে। আমরা এর আগেও ওই জাল দেওয়া ভ্যানে চিৎকার শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হচ্ছে। জাল দেওয়া ভ্যান থেকে চিৎকার করছে কুণাল ঘোষ, তার উত্তরণ ঘটল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বর্তমানে সাধারণ সম্পাদক। আর নিচে এই সঞ্জয় রায়ের এই চিৎকার দেখাচ্ছে, তার উত্তরণ ঘটেছে, আর ফার্স্ট স্টেপ ঘটেছে, সেটা হচ্ছে এই তার কাঁচ দেওয়া, কালো কাঁচ দেওয়া গাড়ি পেয়েছে, মানে বেশ ভালো এসইউভি পেয়েছে। নিশ্চিতভাবে এবার মাথায় নীলবাতিটা দিলে এই 16 কলা পূর্ণ হয়ে যাবে। নিশ্চিতভাবে কুণালবাবুও যেভাবে তার উত্তরণ ঘটেছে, নিশ্চিতভাবে এর উত্তরণ ঘটানোর প্রয়াসে আছে। সঞ্জয় রায় দুজনের নাম বলে দিয়েছেন, বিনীত গোয়েলের নাম বলে দিয়েছেন এবং এডিজি ডিজি তার কথা বলে দিয়েছেন। তো এই যে পুরো তার যে বলে দেওয়া বা তার যে কিছু ইঙ্গিত, সেটাই কি কোনো কারণে শাসকদের চাপের কারণ হয়ে যাচ্ছে? সেটা তো বোঝাই যাচ্ছে, এর আগের দিন যে সমস্ত কথাবার্তা বলেছিল, তাতে যাতে আপনাদের সঙ্গে ওই কথাবার্তাগুলো না বলতে পারে, তার কারণ নিশ্চিতভাবে দেখুন, এতদিন বলেনি, এখন বলছে কেন? সে এখন বুঝতে পারছে যে বেসিক্যালি কোথাও না কোথাও তার দিকেই প্রতীরটা যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, আমি প্রথম থেকেই বলে আসছি, এই তদন্তের আওতাধীন করতে হবে মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। তার কারণ, একদম যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তার যুক্তিসঙ্গত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি সেদিন ঘুমাতে পারিনি, আমি মনিটরিং করছিলাম। আচ্ছা, তদন্ত প্রক্রিয়া মনিটরিং করছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী তদন্ত প্রক্রিয়া মনিটর করছে, আর তার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার জন্য জেলবন্দি। তাহলে যে তথ্য প্রমাণ লোপাট করছিল, সে যদি জেলবন্দি হয়, যে তথ্য প্রমাণ লোপাটের মনিটরিং করছিল, তার কোথায় যাওয়া উচিত? তথ্য প্রমাণ লোপাটের দায়ে তালা থানার ওসি বর্তমানে জেলবন্দি। তাহলে তথ্য প্রমাণ লোপাট যে মনিটর করছিল, সে কেন তদন্তের আওতাধীন হবে না? এই
যে আরজি করের ঘটনা, যে নির্যাতিতা, তার যে ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরির কথা বলা আছে, তারপরে কলকাতা পুলিশ বা পুলিশের পক্ষ থেকে এই যে আত্মহত্যার তত্ত্ব আওড়ানো হচ্ছিল, কেন হচ্ছিল? ইনকোয়েস্ট রিপোর্টে যদি এই কথা বলা থাকে, মানে খালি চোখে এই জিনিস দেখা, খালি চোখে দেখে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইগুলো নথিবদ্ধ করলো, আর তুমি পুলিশ বলে দিচ্ছ আত্মহত্যা। 14ই আগস্টের ঘটনা, 9 তারিখের ঘটনাটা একটু সাইডে রাখুন, 14ই আগস্টের ঘটনা, তার তদন্ত এখনো কলকাতা পুলিশ করছে। আচ্ছা, 14ই আগস্টে একটা মব এলো, তারা একটা ডাক দিল, আন্দোলনের ডাক দিল। সাধারণত হাসপাতালে কারা ভাঙচুর করতে যায়? পেশেন্ট পার্টি, পেশেন্ট মারা গেছে, পেশেন্ট সঠিক চিকিৎসা পাচ্ছে না, ভাঙচুর করলো, যুক্তি বুঝলাম, করা উচিত নয়, কিন্তু অনেক সময় ঘটে, এটাই স্বাভাবিক ঘটনা। যেখানে হাসপাতালের চিকিৎসকই নির্যাতিতা, চিকিৎসকই, যেখানে চিকিৎসকের বিচার, সেই নির্যাতিতা চিকিৎসকের বিচার চাইতে সকলে সমবেত হলো, সেখান থেকে 50-60 জন একেবারে এম নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে গেছে সেখানে, ওখানে ভাঙচুর করব, মাত্র 50-60 জন। তার পিছনে কে আছে এটা খুঁজে দেখবে না? ইন্টেনশন কি ছিল খুঁজে দেখবে না? এই তদন্ত কি কলকাতা পুলিশকে নতুন করে শেখাতে হবে নাকি? যে কোনো তদন্তকারী সংস্থার মাথায় প্রথম আসবে যে এই মব থেকে 50-60 জন যারা এসছে, সত্য ক্যামেরায় ছবি দেখা যাচ্ছে, আপনাদের ক্যামেরায় দেখিয়েছেন, যে আচ্ছা তোর সাথে ওর সম্পর্ক কি, আচ্ছা তোরা দুজন কেন ওখানে গেলি, তোদের দুজনকে কেন, কে পাঠিয়েছিল, তাকে ডেকে তার মোবাইল ফোনটা, সে কার সাথে কথা বলেছিল। আমি বলছি 14ই আগস্টের ওই ভ্যান্ডালিজমের যদি সঠিক তদন্ত হয়, আমি 3 জনের নাম বলে দিচ্ছি, এবং তাদের শুধুমাত্র ফোনটিকে ট্যাগ করা। এক হচ্ছে মমতা ব্যানার্জি, দ্বিতীয় হচ্ছে বিনীত গোয়েল, আর তৃতীয় হচ্ছে এই উত্তর কলকাতার এক এমএলএ। 3 জনের ফোন এক জায়গায় রেখে তাদের কে কার সাথে কথা বলেছিল দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, কে ভ্যান্ডালিজম চালিয়েছিল এবং কিসের জন্য চালিয়েছিল। আমি মনে করি ওটিও সিবিআই তদন্ত করা উচিত, এবং ওই ঘটনার তদন্ত ভারত সিবিআইয়ের হাতে দেওয়া উচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তদন্তেরও আওতাধীন করা উচিত। তখন যদি বিচারের প্রক্রিয়াতেই হবে। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, যেমন ধরুন, জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, অপরদিকে জাস্টিস হারিড মিনস জাস্টিস বারিড। হ্যাঁ, তদন্তের শেষে চার্জশিট, চার্জ ফ্রেমিং, ট্রায়াল, তারপর দোষী নির্দোষ। এবং এই চার্জশিট, সেটা কিন্তু বর্তমানে যে সিবিআই দিয়েছে, নিশ্চিতভাবে সাপ্লিমেন্টারি চার্জশিটের সুযোগ রয়েছে, কিন্তু একটা জিনিস একথা ভুলে গেলে চলবে না। আপনি যখন চার্জশিট দিলেন, চার্জ ফ্রেমিং হয়ে গেল, ট্রায়াল স্টার্ট হয়ে গেল, পরবর্তীতে যখন সাপ্লিমেন্টারি চার্জশিট আনবেন, তখন কিন্তু যে আগে যে অ্যাকিউজ ছিল, মানে যার এগেনস্টে এই চার্জ ফ্রেম করে ট্রায়াল চলছিল, সে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলবে। আমি লিগাল টেকনিক্যালিটিসের জন্য আমি সে কথাগুলো বলছি না, এবং সে বুদ্ধি দেওয়া উচিত নয়, এই প্রশ্নগুলো উঠবে, ওঠাটা স্বাভাবিক। ফলে আমার যদি লিগাল অপিনিয়ন বলেন, তাহলে রিট্রায়াল হওয়ার সম্ভাবনা প্রভূত। আমি গতকাল একটি চ্যানেলে বলেছি। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া আরও দীর্ঘসূত্রী হবে। আর যদি আপনি অতি দ্রুততার সঙ্গে এই বিচার করতে যান, তাহলে কিন্তু বিচারটা সঠিক হবে না। আমি কি বলতে গেলাম নিশ্চিতভাবে বুঝতে পারছেন। আপনি একদিকে চার্জশিটে একজন অ্যাকিউজড, সাপ্লিমেন্টারি চার্জশিটের সুযোগ রেখে দিলেন, নিশ্চিতভাবেই আছে, আইনে সে প্রভিশন রয়েছে, কিন্তু যদি একজনের এগেনস্টেই আপনি প্রসিড করেন, তারপরে একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে আপনি আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারপর থেকে আবার প্রসিড করেন, তাহলে কিন্তু যে আগের যার এগেনস্টে প্রসিড করছিলেন, সে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলবে। সেই প্রশ্ন কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে কিন্তু তার গুরুত্ব আছে। আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন
এটি সে যত বড়ই অপরাধ হোক না কেন, যত বড়ই অপরাধী হোক না কেন, সে কিন্তু আইনে সুযোগ যেটি রয়েছে সেটি পায়। আপনাদের নিশ্চিতভাবেই জানা আছে যে কাসাব দেখেছেন নিশ্চিতভাবেই যে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়নি। আমাদের যে আইন প্রক্রিয়া, সেই আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে, ইভেন সে তো অন্য দেশের বাসিন্দা, তারপরেও বিচারালয় কিন্তু যে তার পক্ষ রাখতে পারে সেই জন্য একজন অত্যন্ত বরিষ্ঠ এবং অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবীকে তার পক্ষে দাঁড়াতে বলেছেন এবং তিনি দাঁড়িয়ে তাকে ডিফেন্ড করেছেন। এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া এবং যা যা আইনগত সুযোগ সুবিধা রয়েছে, আইনগত সেই সমস্ত প্রসিডিউরাল সুযোগ সুবিধা এই অ্যাকিউজডও নেবে। সেই ক্ষেত্রে কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি খুব বেশি মন্তব্য করব না, কিন্তু যা যা বললাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি সাবসিকুয়েন্টলি দেওয়া হয়, তারপরে যা যা ঘটবে সেই সমস্ত ঘটনা কিন্তু মাথায় রেখে আমি এটুকু বলতে পারি বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা প্রভূত নেই, কোনো প্রকার বাধা নেই। কিন্তু কেন করছে না? আমাদের দেশে ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে এই যে যদি বলেন কোনো একজন আধিকারিক, সে তো পরবর্তী ট্রায়াল স্টার্টের ক্ষেত্রে আপনি এই যে জিজ্ঞাসাবাদের জন্য কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, তদন্তের আওতাধীন করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। আপনি যে কারোর এগেনস্টে করতে পারেন, একমাত্র সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে আছে, তাও পদাসীন অবস্থায়। কিন্তু এই যে আইএস আইপিএস হলে করা যাবে না, একদম সর্বৈব ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তদন্তের আওতাধীন অবশ্যই করা যায়। ফলে এই যে দেখেন যে সরকারি আধিকারিক হওয়ার জন্য তো ট্রায়ালের প্রশ্নে, কিন্তু এই যে এখন তদন্তের আওতাধীন করা যাবে না, একদম না, তদন্তের আওতাধীন করা যায় এবং এর আগে অনেক উদাহরণ রয়েছে। ফলে এটা করতে পারেন, কেন করছেন না, কোন সমীকরণের জন্য করছেন না, সেটা অন্য বিষয়, অন্য যুক্তির বিষয়। তা যদি না করা যেত, এতগুলো মুখ্যমন্ত্রীকে কি করে জেলে ভরল? আপনি পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, সব তো জেলে ভরল। ফলে ইভেন আমাদের মুখ্যমন্ত্রীকেও জেলে ভরা যায়, তার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে অনেকদিন আগেই জেলে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা করবেন কি করবেন না, সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে এবং অবভিয়াসলি তার পলিটিক্যাল বসেরা ঠিক করবে। সেই পলিটিক্যাল বসেরা হয়তো গ্রিন সাইন দিচ্ছে না, সিগন্যাল দিচ্ছে না, তাই এই ধরনের বন্দোবস্ত নেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই ঘটনায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতাধীন করা উচিত, বিনীত গোয়েলকেও তদন্তের আওতাধীন করা উচিত। এটার কোনো নির্দিষ্ট সময় হয় না। এবং আমি যেটা বললাম যে বিচার প্রক্রিয়া এই যেমন দীর্ঘসূত্রিতা যেমন কাম্য নয়, সেরকম হারিডনেসও কাম্য নয়। হারিডনেস দেখালে, হারিডলি বিচার করলে বিচারের নামে অবিচার হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়া আরও বেশি দীর্ঘায়িত হয়, বিচারের দীর্ঘসূত্রিতা বাড়ে।